বিরহ বৃত্তান্ত গল্পের দ্বিতীয় অংশ। জান্নাতুল ফারিয়া প্রত্যাশা। কিন্তু শেষ রক্ষার হল কই? পিঠটা বিছানায় লাগানোর আগেই ভদ্রলোকের রাশভারী গলার স্বর কানে এসে বাড়ি খেল। এত তাড়াতাড়ি রান্না শেষ? মেহরুনের মেজাজ খারাপ হলেও যথেষ্ট সাবলীল গলায় বলল, খালা সব রেঁধে ফেলেছেন। বেশ, সময়টা তবে অন্য কাজে লাগাও। পাগুলো টিপে দাও আমার। কি? হকচকালো মেহরুন ড্যাব ড্যাব করে চেয়ে রইল ওয়াহিদের দিকে। ওয়াহিদ এখনও তার দিকে ফিরেনি। ওভাবে বলল, এত অবাক হওয়ার মতো কিছু হয়নি মেহরুন। স্ত্রী ও স্বামীর সেবা করাটা তোমার কর্তব্য। অযথা নাটক না করে যা বলা হয়েছে তা করো। মেহরুন বুঝতে পারল লোকটা তার সাথে ইচ্ছে করে এমন করছে। তাকে পছন্দ হয়নি বলে ইচ্ছে করে জ্বালাচ্ছে তাকে, কষ্ট দিতে চাইছে। সে চোখ বুজে কয়েকবার নিঃশ্বাস ছেড়ে বলল, আমাকে যদি আপনার এতই অপছন্দ হয় তবে বিয়ে কেন করতে গেলেন? আমার মা বাবা তো আর মরে যাচ্ছিল না আপনার কাছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। অযথা বিয়ে করে কেন এখন আমার সাথে এমন আচরণ করছেন? আমার অন্যায়টা কোথায়? ওয়াহিদ উঠে বসলো চট করে, চল শক্ত করে তাকালো মেহরুনের দিকে। মেহরুন চোখ নামালো। ভীত হলো বোধ হয়। ওয়াহিদ আমর্ষ গলায় বলে উঠল, গলার স্বর যেন কখনো আমার উপর চড়াও না হয়। আমাকে বিয়ে করার আগে তোমার ভাবার উচিত ছিল। চেনো না জানো না, অথচ নাচতে নাচতে বিয়ে করে বসলে কেন? আর এখানে অন্যায়ের কথা আসছে কোথা থেকে? আমি তো তোমার সাথে অন্যায় কিছু করিনি এখনো। ঘরের কাজ করা, স্বামীর সেবা যত্ন করা, এগুলো তো প্রত্যেক স্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে। নাকি তুমি চেয়েছো বড়লোক একটা ছেলেকে বিয়ে করে পায়ের উপর পা তুলে রানী হয়ে জীবন পার করবে? ওসব সম্ভব না মেহরুন। আমার এখানে থাকতে হলে তোমাকে আমার মর্জি মতোই চলতে হবে, এবং এই নিয়ে যেন আমাকে দ্বিতীয়বার আর কোনো কথা বলতে না হয়। মেহরুন আর চোখ তুলল না। সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়া মেয়ে স্বামীর মুখের ওপর জবাব দিতে পারল না কোনো। সংযত করলো নিজেকে। হয়তো ফের শুয়ে পড়ল। পাগুলো লম্বা করে দিয়ে বলল, কি হলো, এখনো বসে কেন? মেহরুন ধীরে ধীরে ওয়াহিদের পায়ের কাছে এগিয়ে গেল। তার পা টিপে দিতে লাগলো আস্তে আস্তে। চোখ বুঝলো ওয়াহিদ। মেহরুন পিঠ শক্ত করে বসে হাত চালাচ্ছে কেবল। ভীষণ খারাপ লাগা কাজ করছে তার। কষ্ট হচ্ছে। মনে হচ্ছে খুব ভুল একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। একটাবার ভাবা উচিত ছিল আগে। সে টিমটিমে আলোয় বিষণ্ণ চোখে তাকালো তার স্বামীর মুখটার দিকে। মানুষটার মুখটার সাথে তার এই আচরণ একদম মানায় না। এতটা রাগী বদমেজাজি রুক্ষ কেন উনি? কী কারণে? বিয়ের সাথে এত কিসের দুশ্মনী ওনার? কেন অযথা তার উপর এমন রাগ দেখাচ্ছে? প্রশ্নগুলো করার খুব ইচ্ছে থাকলেও আপাতত চুপ থাকলো মেহরুন। তবে একদিন সে ঠিক করবে। আর সেদিন এই সবগুলো প্রশ্নের কৈফিয়ত লোকটাকে দিতে হবে। অবশ্যই হবে। কি ব্যাপার, গায়ে শক্তি নেই? খাওয়া দাওয়া করো না ঠিক মতো? মেহরুন হাতের বল বাড়ালো আরও। তবে ইচ্ছে করলো বরং জোরে চেপে ধরে কয়েকটা চিমটি বসিয়ে দিতে। মেহরুনকে দিয়ে অনেকক্ষণ পা টিপে তবে ক্ষান্ত হলো ওয়াহিদ। তাই এমনি এমনি না। মেয়েটা পা টিপতে টিপতে ঘুমিয়ে পড়তেই সে থামলো। উঠে বসে বিরক্তির গলায় বলে উঠল, এই মেয়ে, বসে বসে ঘুমাচ্ছ কেন? নিজের জায়গায় যাও। মেহরুন ঢুলো ঢুলো চোখে কোনো মতে তাকিয়ে নিজের জায়গায় গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। ওয়াহিদ আর শুতে পারল না। উঠে চলে গেল বারান্দায়। রেলিং ধরে দাঁড়াতেই শুনতে পেল মাইকিংয়ের শব্দ। ছেড়ে যেন ডাক শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ওয়াহিদ চোখ বুঝলো ভালো লাগছে না তার কিছু। মানতে চাইছে না সে বিবাহিত, তার বউ আছে। বাবার উপর রাগ হচ্ছে। এই মেয়েটা মেহরুন, এর উপরে খুব রাগ হচ্ছে তার। ও কেন একবার বলাতেই বিয়েটা করে ফেললো? কেন রাগ জেদ দেখিয়ে বিয়েটা ভেস্তে দিতে পারলো না? অদ্ভুত মেয়ে মানুষ। ওয়াহিদ ঘুরে তাকালো মেহরুনের দিকে। তার শান্তির ঘুম দেখে মেজাজ হারালো আবার। অচিরাত ঘরে এসে গলা ছেড়ে ডাকলো, এই মেয়ে, মেহরুন ওঠো। আর ঘুমাতে হবে না। তোমাকে কি এখানে ঘুমানোর জন্য আনা হয়েছে? কানে কথা যাচ্ছে না আমার? এই মেহরুন। থরথরে উঠে বসলো মেয়ে। শেষের এই মেহরুনটা খুব জোরে গিয়ে কানে লাগাতে ঘাবড়ে গিয়েছে। রীতিমতো হাঁপাচ্ছে এখন। বড় বড় শ্বাস ফেলে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? রোষপূর্ণ চোখে ওয়াহিদ মেহরুনকে দেখছে। মেয়ের নাটক দেখো। এটুকু সময় কি গভীর ঘুমিয়ে না চলে গিয়েছিল? রাগ বাড়ল তার। তপ্ত গলায় বলে উঠল, কফি পানি নিয়ে এসো আমার জন্য। মেহরুন হতভম্ব হয়। সামান্য কফি বানানোর জন্য এবার কেউ কাউকে ঘুম থেকে জাগিয়ে তুলে? সে অসহায় সুরে বলল, এর জন্য আপনি আমাকে ডেকেছেন?
দ্রুত যাও, একটু পরে আবার সেহরি করতে হবে। প্রাণ ক্ষুদ্র চোখে কিছুক্ষণ লোকটাকে দেখে নিয়ে বিছানা ছাড়লো। এরপর যেতে যেতে মিনমিনিয়ে বলল, একটা কাজের মেয়ে বিয়ে করে আনলেই হতো। অসহ্য। মেরুন বের হতেই কিছুটা শান্তি পেল ওয়াহিদ। নিজের ইজি চেয়ারটায় আরাম করে বসলো গিয়ে। কপিল কয়েক মিনিট বাদেই গাল ফুলে মেহরুন সেটা এগিয়ে দিল ওয়াহিদের দিকে। ওয়াহিদ নিল, চমক বসালো, এরপর তাকালো মেহরুনের পানে। বলল, আমি চিনি ছাড়া কফি খাই। গলার স্বর ঠান্ডা, কিন্তু মেহরুনের মনে হলো লোকটা তাকে আবারও ধমক দিয়েছে একটা। সে ছোট্ট করে বলল, আমি জানতাম না। শুধু ডিগ্রি অর্জন করলে বুদ্ধিমান হওয়া যায় না। কফি বানাতে যাওয়ার আগেই তোমার জিজ্ঞেস করা উচিত ছিল। বিরক্তির মুখটা নুয়ে রাখলো মেহরুন। বলল, দুঃখিত, আবার বানিয়ে নিয়ে এসো। বলে মগটা এগিয়ে দিল ওয়াহিদ। মেহরুন কতক্ষণ নিষ্পলক চেয়ে মগটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল সেখান থেকে। রান্নাঘরে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। কেমন দম বন্ধ লাগছে যেন, বুকটা ভার লাগছে, কান্না পাচ্ছে। এমনটা তো সে চায়নি। বিয়ে, স্বামী, সংসার এসব নিয়ে তো তার অন্যরকম ভাবনা ছিল, সুন্দর সুখের ভাবনা। মানছে সবার ভাগ্য একরকম হয় না, কিন্তু তাই বলে তার ভাগ্যেই এরকম একটা লোক জুটলো। সে কি করবে এখন? কি করে মানিয়ে চলবে এই লোকটার সাথে? যতটুকু বুঝেছে, লোকটা তাকে একদমই সহ্য করতে পারছে না। এই সব কিছু করছে শুধুমাত্র তাকে কষ্ট দেওয়ার জন্য। মেহরুন জোরে জোরে নিঃশ্বাস ফেলল কয়েকবার। মাত্রই বিয়েটা হলো, এখনই কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। আরেকটু সময় যাক, লোকটাকে আরেকটু চেনা হোক, এরপর বাকিটা ভাবা যাবে। পরের পর কফির মগ হাতে নিয়ে ওয়াহিদ গম্ভীর গলায় বলল, এক কাজে এত সময় লাগালে হবে না। সময়ের মূল্য অনেক, সঠিকভাবে ব্যবহার করবে। মেহরুন জবাব দিল না, বিছানায় বসলো গিয়ে। কফিতে চুমুক বসিয়ে তার দিকে চাইল। বলে বসলে যে, সেহরির সময় হয়ে গেছে, খাবার দাবারগুলো ডাইনিংয়ে সাজাও। মেহরুন বাধ্য মেয়ের মতো মেনে নিল তার কথা। চলে এলো সেখান থেকে। ডাইনিংয়ে খেতে বসেছে ওয়াহিদ আর তার বাবা। শিকদার সাহেব খাবার ধরার আগে মেহরুনকে বললেন, তুমি ওয়াহিদের পাশে বসো বড়মা। মেনু হেসে বসতে নিলেই ওয়াহিদ আটকালো। ও পরে খাবে, এত তাড়াহুড়োর কিছু নেই, সময় আছে অনেক। ওরা কেন খেতে যাবে? এখন বসলে কি সমস্যা? সমস্যা আছে আব্বা। ও এখন খেতে বসলে আমাদের বেড়ে দেবে কে? ঝামেলা আছে তো, বাড়ির বউ এসেছে এখন। এসব কাজ আজ থেকে সব মেহেরুনের। ছেলের সময় অযথা আর ছেলের সাথে তর্কে জড়াতে চাইলেন না মামুন শিকদার। একবার মেনুকে দেখে বললেন, উঠে গেলে তুমি বসবে। সে তো হয়তো খুব বেশি কিছু খায় না, যত সামান্য খেয়ে উঠে পড়ে সবসময়। আজও তাই হলো। শিকদার সাহেবের খাবার শেষ হওয়ার আগেই হয়তো উঠে চলে গিয়েছে। ছেলে যেতেই তিনি মেনুকে বসতে বললেন। মেনু বসলো প্লেটে খাবার নিয়ে। ক্ষীণ সুরে বলল, একটা কথা জিজ্ঞেস করবো বাবা? ওদের কথাই জিজ্ঞেস করবে? তাই তো, ছেলেটা একটু এমনই। ছোট থেকেই ওকে আমিও ঠিকঠাক মতো বুঝে উঠতে পারি না, তাই মনটা ভালো। উপর দিয়ে একটু কর্কশ হলেও ভেতরটা নরম। তুমি কিছু মনে করো না মা, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। মেরুন ভদ্রতা দেখে অল্প হেসে আর কথা বাড়ালো না। খাওয়া দাওয়া শেষে সব গুছিয়ে ঘরে গেলের পর লোকটা ওয়াশরুমে হয়তো অজু করছে। সে সেই ফাঁকে বারান্দায় গিয়ে তার মাকে কল লাগালো। কথা বলো কিছুক্ষণ। এখানে কথা তেমন কিছু জানালো না, কেবল বলল, লোকটা যেন একটু কেমন, তার সাথে ভালো মতো ঠিক কথা বলছে না। মা বললেন সময় দিতে খানিক, আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে নাকি। ঘরে এলো মেহরুন। ওয়াহিদকে দেখলো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি পরেছে। একটা আতর নিয়ে সেটা হাতে মাখলো অল্প। এরপর মোবাইলটা পকেটে পুরে সরাসরি তাকাল মেহরুনের দিকে। চোখে চোখ পড়তেই চমকে চোখ না বলে মেহরুন। ওয়াহিদ কপাল কুঁচকে বলল, অসভ্যের মতো চেয়ে থাকার অভ্যেসটা কবে থেকে? এ ভাই নিশ্চয়ই তোমরা মেয়েরা ছেলেদের মাথা খাও। অসভ্যের মতো চেয়ে থাকা? সে মোটেও অসভ্যের মতো চেয়েছিল না। লোকটা নিজেকে কী ভাবে, হলিউডের টম ক্রুজ নাকি বলিউডের শাহরুখ খান? এমন ভাব যেন তাকে দেখার জন্য মেহরুন মরে যাচ্ছে। আর মুখ ঝামটা মেরে সে বলে উঠল, আপনি এমন কেউ নন যে আপনাকে অসভ্যের মতো দেখতে হবে। কিন্তু তুমি তাও দেখছিলে। ফিসেল হাসলো ওয়াহিদ। কয়েক কদম এগিয়ে এলো। মেহরুন বেশ অনেকটা কাছে এসে থামলো। এতটা কাছে আসায় বিব্রত হলো মেহরুন। অপ্রস্তুত হয়ে পিছিয়ে যেতে চাইলেই ওয়াহিদ তার কোমর চেপে ধরল, গায়ের সাথে মিশে নিয়ে বলল, মানুষটা আমি বলে চোখের দৃষ্টি আর সংযত করতে বললাম না। তবে কখনো যদি মনের ভুলেও
মানুষ বদলায়, তবে এই সুন্দর দৃষ্টি থাকবে না নিশ্চিত। লোকটা বেরিয়ে গেছে, তবে মেহরুন এখনো স্বাভাবিক হতে পারেনি আগের মতো। লোকটা তাকে হুমকি দিয়েছে, হ্যাঁ হুমকি দিয়েছে, সামনে তাকানোর জন্যই এভাবে বলবে। আর সে অন্য পুরুষের দিকে কেন তাকাতে যাবে? বিয়ের আগেই যেখানে তাকায়নি, এখন কেন ঘরের স্বামী দেখে সে অন্য পুরুষকে দেখবে? অবশ্যই এখন থেকে এই স্বামীর দিকেও আর সে তাকাবে না ভালো মতো। বড্ড অহংকার লোকটার, তাকিয়ে থেকে সেই অহংকার আর বাড়াবে না। ওয়াহিদ নামাজ শেষে এসে দেখলো মেহরুন ঘুমিয়ে পড়েছে গুটি গুটি মেরে। একপাশে চুপটি করে ঘুমিয়ে আছে মেয়েটা। বিয়ের প্রথম রাত তাদের। মেয়েটাকে বড্ড জ্বালিয়েছে, তবে যতটুকু প্রতিক্রিয়া করবে ভেবেছিল তার কিছুটা করেনি। বোঝা গেল সে ভদ্র, আবার হয়তো নতুন বলে এখনই কিছু বলছে না। হয়তো মুচকি হেসে মেহরুনের সামনে বসলো, তার ঘুমন্ত নিষ্পাপ মুখটাতে চোখ বুলিয়ে বলল, আজ থেকে ঠিক তোমার মৃত্যু অবধি আমি তোমায় জ্বালাবো মেয়ে, ভীষণ জ্বালাবো, আর তারপরেই তোমার মুক্তি। মেহরুনের মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে চুপচাপ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল ওয়াহিদ। মেহরুন তাকালো, হাসলো অল্প, ভাবলো আমাকে জ্বালাতে গিয়ে নিজে না আবার জ্বলে যান ওয়াহিদ শিকদার। ঠিক 8টা। মেহরুনের কানের ভেতর কেউ হরতাল করছে মনে হচ্ছে। ঘুমের মাঝে বড্ড বিরক্তিতে কপালের চামড়া কুঁচকে রেখেছে সে, কিন্তু ফায়দা পাচ্ছে না কোনো। কার কর্কশ স্বর বড্ড তেতিয়ে তুলেছে তাকে। হয়তো না পেয়ে চোখ মেলল, কষ্ট হলো বেশ। রাতে ঘুমিয়েছে 6টার দিকে। 2 ঘন্টা ঘুমে কারো পোষায়? মেহরুন দেখলো তার সদ্য বিয়ে করা কাঠখোট্টার স্বামীটা 2 হাত পেছনে ধরে টান টান করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। চোখ মুখ কেমন যেন মাত্রই কোনো দেশে যুদ্ধ সেরে এসেছে। সে চোখ ডলতে ডলতে উঠে বসলো। আমাদের এখানে 8টার পর কেউ ঘুমায় না, আর বাড়ির বউদের তো আরও আগে উঠতে হয়, তাও নতুন বলে আর ছাড় পেলে। কাল থেকে যেন আমার আর ডাকতে না হয়। সবে 8টা বাজে, ঘুমিয়েছি 6টায়। ওয়াহিদ ঘুরে ফোনটা হাতে নিয়েছিল সবে। মেহরুনের দিকে ফের চেয়ে বলল, কয়েক ঘন্টা ঘুমিয়েছ সেই হিসেব আমি জানতে চাইনি। কাল থেকে তুমি আমার আগে উঠবে। মেহরুন তিতিক্ষি মেজাজ নিয়ে বিছানা ছাড়ল। ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, তাহলে ঘুমাতেও যাবো আপনার আগে। জবাব ওয়াহিদের কানে গেলেও সে বলল না কিছু। মোবাইল হাতে বেরিয়ে বলল চুপচাপ। নিচে মেহরুনের ভাই সাদ আর ফিহা এসেছে, সাথে তাদের দাদি। মেহরুন সেই খবর পেয়ে ছুটে গেল সেখানে। 2 কদম হেঁটে এখানে এসেছে তারা, অথচ মেহরুন গিয়ে এত আহ্লাদ দেখাচ্ছে যেন কত দূর থেকে তারা এসেছে। ফিহা হাসলো তা দেখে, বলল, আপু বাড়িটা তো আমাদের পেছনেই, ওরা তো আর মেহমান না। বললেই হলো, যতই হোক এটা আমার শ্বশুর বাড়ি, তোরা হলে আমার বাপের বাড়ির মানুষ। এই বলে মেহরুন নিজেও হাসলো। দাদি বললেন, তা মামুন আর নাজ্জামাই কই? সকালে বের হয়েছিল দাদি, বলতে পারছি না কোথায় গিয়েছে। কাজে গেছে হয়তো। তুই কিন্তু এখানে লক্ষ্মী মেয়ের মতো থাকবি মেহরুন, জামাই আর শ্বশুরের সাথে ভালো ব্যবহার করবি, তারা যেন কেউ কোনো অভিযোগ করতে না পারে। দাদি তো পাশেই আছি, এখন মা বাবু আছে এখানে, তাই বইলা ঘন ঘন আবার বাপের বাড়িতে যাওয়া যাবে না, লোকে মন্দ বলবো, বুঝছিস মাইয়া? দাদি আগের যুগের মানুষ, যেমন দেখে এসেছে তেমনই বোঝাবে। মেরুন তাকে প্রসন্ন করতে বলল, হুঁ বুঝেছি। বাড়িতে মা বাবা আর চাচি কি করছে? দাদি চলে গেল। ফিহার স্বাদ অনেকক্ষণ থাকলো সেখানে। আগের মতোই বাড়ির বড় ব্যালকনিটাতে গিয়ে একসাথে ছবি তুললো তারা। সেখানটা বেশ সাজানো গোছানো বলে ছবি ভালো আসে। গাছ থেকে কয়েকটা পেয়ারা ছিঁড়ে সাদা ফিহাকে দিল মেহরুন। এরপর বসলো এসে তাদের পাশে। ফিহা এসে বলল, আমরা কত এখানে এসেছি ঘুরেছি, অথচ কখন কি ভেবেছিলে এটাই তোমার শ্বশুরবাড়ি হবে? মেহরুন ছোট নিঃশ্বাস ফেলে বলল, ভাবিনি, দুঃস্বপ্নেও না। ভালো লাগছে না বলো? কত সুন্দর বাড়ি, পরিপাটি গোছানো, বেশি মানুষ নেই, কোনো ঝামেলা নেই, নেই কোনো হইচই। বরটাও তো মাশাআল্লাহ, তোমার কি ভাগ্য, তাই না? মেহরুন ফিহার দিকে তাকালো। সে মনোযোগ দিয়ে আশপাশটা দেখছে। ফিহা তার থেকে 1.5-2 বছরের ছোট, তাই বলা যায় প্রায় একসাথেই বড় হওয়া তাদের। মেহরুন একটু সময় নিয়ে বলল, আমাদের চোখের দেখা সবসময় সত্য হয় না ফিহা, এমন অনেক বিষয়, অনেক ঘটনা থাকে যা সবসময় চোখের আড়ালেই থেকে যায়, তাই সব কিছু নিজের মতো করে ভেবে নিতে নেই। ফিহা জিজ্ঞেস করলো, কেন, তুমি কি এখানে ভালো নেই? ভালো থাকা বলতে তুই কি বুঝিস বলতো? বিয়ের পর একটা সুন্দর গোছানো বাড়ি আর সুদর্শন বর পেলে বুঝি ভালো থাকা হয়ে যায়?
আমি এখনো এই উত্তরটা দিব না। বয়স হয়েছে, তোরও তো বিয়ে হবে কয়দিন পর। তখন এই উত্তরটা তুই এমনিতেই পেয়ে যাবি। মেহরুন উঠল, ফিয়া মুখ গোমরা করে বলল, তুমি কি রেগে গিয়েছো আপু? মেহরুন ফিরল, হাসলো, বলল, তোদের উপর কি রাখতে পারি? যার সময় এখান থেকে আরো কয়েকটা পেয়ারা পেরে নিয়ে যাস তো, আর চাচিকে দিবি। ফিয়ার সাতকে নিয়ে উঠোনে নেমে এলো মেহরুন। ফিয়ার ওড়নার মাঝে অনেকগুলো পেয়ারা। মেহরুন বলল, ইফতারের পর আবার আসিস। সাদ বলল, আসবো। তুমি এখন আমাদের সাথে চলো না? বাড়িতে আমাদের একা একা ভালো লাগে না। সবাই তো আছে, একা একা কোথায়? তুমি তো নেই। মেহরুন হেসে বলল, পাশেই আছি, ছাদে উঠিস, দেখা হবে। সাদও হেসে মাথা নাড়ল। এরপর চলে গেল তারা দুজন। মিলন দাঁড়িয়ে রইল চুপচাপ। ঘরে ফিরে যেতে ইচ্ছে করছে না। পুরো বাড়িতে সে একা। খাল আছে যদিও, কিন্তু সেও এখন নিজের ঘরে ঘুমোচ্ছে। সে দীর্ঘশ্বাস ফেলে আশপাশটা দেখল। পরিচিত পরিবেশে দাঁড়িয়েও কেমন একটা অস্বস্তি লাগছে যেন। হয়তো তার নতুন একটা পরিচয় হয়েছে বলে, হয়তো এবারের বউ হয়েছে বলে। মেহরুনের ভাবনা ফুরালো গাড়ির হর্নের শব্দে। চেয়ে দেখল ভদ্রলোকের গাড়িটা ঠিক তার সামনে। কালো গ্লাস ভেদ করে পিঙ্গল বর্ণ চোখ যারা তাকেই দেখছে। পেছন দরজা খুলে মামুন শিকদার বেরিয়ে এলেন। মেহরুনের সামনে এসে তার মাথায় হাত রেখে বললেন, হাঁটতে বের হয়েছিলে মা? না বাবা, দাদি এসেছিলেন ফিহা আর সাদকে নিয়ে। ওদের বিদায় জানাতে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। তিনি ভেতরে চলে গেলেন। এরপর মেহরুনও ঘুরে দাঁড়িয়েছিল ভেতরে যাওয়ার জন্য। চেয়েছিল লোকটার মুখোমুখি না হতে, তবে পারল কই আর। ঠিকই ডাক পড়ল তখনই মেহরুন পা থামালো, তবে ঘুরে দাঁড়ালো না, আর ওয়াহিদ এগিয়ে এলো। ঠিক মেহরুনের পিঠের কাছটা এসে থামলো। ধীর গলায় বলল, বাড়ির বউরা যখন তখন বাড়ির বাইরে বের হয় না, আর মাথায় কাপড় ছাড়া তো একদমই না। আমি যেন আর না দেখি। ওয়াহিদ তাকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। মেহরুন দাঁতে দাঁত চেপে কতক্ষণ চেয়ে থেকে বের করে বলল, আরও 100 বার বের হব, দেখি কি করতে পারেন। মেহরুন ভেতরে ঢুকে বসার ঘরে বসলো গিয়ে। ভেবেছিল গোসলটা সেরে ফেলবে, কিন্তু লোকটা এখন ঘরে। সে ও ঘরে এখন যাবে না। গেলে আবার কোনো একটা বাজে কথা বলে মেজাজ খারাপ করবে তার। মেহরুন, চোখ বুঝলো মেহরুন। ঠিক ডাক পড়েছে আবার। তার একদমই ওই ঘরে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে বরং থম মেরে এখানে বসে থাকতে। কিন্তু সম্ভব হলো কই? লোকটার গলার স্বরে তেজ না থাকলেও যে শীতলতা আছে, সেটা মেহরুনকে উপর অবধি নিয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে বলল, ডাকছিলেন? গায়ের পাঞ্জাবিটা খুলে রাখা ওয়াহিদের, শুধু সাদা গেঞ্জি পরে। লোকটা শক্তপোক্ত পেশি ভোল, হাত যুগল দৃশ্যমান। মেহরুন সেই দৃশ্য দেখে চোখ নামালো সঙ্গে সঙ্গেই। নয়তো বজ্জাত লোকটা রাতের মতো আবার উল্টা পাল্টা কিছু একটা বলে বসবে। স্বামী ঘরে পেলে স্ত্রীকে তার খোঁজখবর নিতে হয়, কি লাগবে না লাগবে এগিয়ে দিতে হয়। এই সামান্য জিনিসগুলোও কি শিখে দিতে হবে? বলুন কি লাগবে? সব কিছু আমাকে বলে বলে কেন করাতে হবে? এখন গোসলের সময়, গরম পানি হয়েছে আমার। মেনু বিস্মিত হয়ে বলল, এই গরমে আপনি গরম পানি দিয়ে গোসল করবেন? হ্যাঁ করব। যাও, গরম পানি করে নিয়ে এসো। মেহরুন ঘুরে দাঁড়ালো। মনে ভাবল, এই গরমও যার গোসল করতে গরম পানি লাগে, তার তো 24 ঘন্টা মাথা গরম থাকবে। অস্বাভাবিক কিছু না ভেবে নিজে নিজেই হাসলো সে। এরপর গেল রান্নাঘরে। গরম পানির জন্য হাসছেন খালা? হইয়া গেছে, দাঁড়ান আমি দিয়ে আসি। উনি কি সবসময় গরম পানি দিয়ে গোসল করেন? জি, 12 মাসে ছোট্ট আবার গরম পানি লাগে। খালা পানির পাতিল নিয়ে সিঁড়ি বেয়ে উপরে গেলেন। বিনা তাকে সাহায্য করতে চাইলেও তিনি বললেন, এসব তিনি অভ্যস্ত। ঘরে অনুমতি নিয়ে ঢুকতে গেলে ওয়াহিদ বাস সাধল, আপনি কেন খালা? মেহরুন কোথায়? মেহরুন পেছনেই। ওয়াহিদের দৃষ্টি পড়তে সে কপাল কুঁচকে বলল, তুমি থাকতে খালা কেন পানি নিয়ে উপরে এলেন? মেহরুন। খালা কাঁচুমাচু করে বললেন, খালার তো অভ্যাস নেই আব্বা। সিঁড়ি দিয়ে গরম পানির পাতিল নিয়ে ওঠার সময় যদি পড়ে টরে যান, তাহলে তো আরেক বিপদ হইব। আপনাকে তো সেসব ভাবতে বলা হয়নি। আজ থেকে আমার সব কাজ ও করবে। আমার স্ত্রী। এইটুকু করতে না পারলে ওকে বিয়ে করলাম কেন? কাজ করার জন্য লোকের প্রয়োজন হলে কোনো কাজের নিয়ে আসতেন। অযথা আমাকে কেন বিয়ে করতে গেলেন?